সবাইকে আনন্দন টিভিতে স্বাগত। আজকে আমাদের নতুন এপিসোড শুরু হলো নারী কথা দিয়ে। আমাদের মধ্যে আছেন উপস্থিত কলকাতার নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বর্ণালী ঘোষ মহাশয়। এবং আজকে আমাদের সেগমেন্ট নারী কথায় আমরা যেখানে জানতে চাইব নারীদের নানান ধরনের নানান বয়সে তাদের নিজস্ব কথা। এবং যেহেতু আমরা পেয়েছি আমাদের দিদিকে সঙ্গে, আজকে শিশুদের কথা নিয়ে শুরু করব। বাচ্চা বয়সে নারীদের বা বাচ্চা মেয়েদের কোন বয়সে কোন জিনিসগুলো কোন সময় কি দরকার সেগুলো নিয়ে আজকে আমাদের এই পর্ব। দিদি, এবার বলুন, বাচ্চাদের মানে শিশুকালে ওদের বয়সে গুরুত্বপূর্ণ ওদের শারীরিক জায়গাটাকে দেখভাল করার জন্য বা উই হ্যাভ টু লুক আফটার দেম, কেন এই এজ গ্রুপটা এত গুরুত্বপূর্ণ? খুব ভালো কোয়েশ্চেন সুস্মিতা। প্রথমেই বলি, অনুষ্ঠানের নাম যখন নারী কথা, তাহলে আমরা কিন্তু নারীকে দিয়ে শুরু এবং নারীকে দিয়ে শেষ করব। এবার একটা নারীর জীবন যখন শুরু হয়, সে যখন শিশু থাকে, আমরা একদম প্রথমের ইনফ্যান্সিটা ছেড়ে দেব, কারণ একদম 1 বছর বয়স পর্যন্ত এটা বেসিক্যালি পিডিয়াট্রিশিয়ানদের আওতায় থাকে। আমরা তারপর একটা বাচ্চা মেয়ে যখন তার 1-1.5-2 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত এই সময়টা পার করে, তখন এই সময়ে তাদের যে স্বাস্থ্যটা সেটা ভীষণ দরকারি। কারণ সে পরিপূর্ণভাবে একটা ভবিষ্যতের নারীত্বে একটা সুস্থভাবে যাতে বেড়ে উঠতে পারে, আমাদের কিন্তু প্রথম ফোকাস হওয়া উচিত একদম বালিকা বেলার তার এই বয়সগুলো। কারণ আমাদের মনে রাখতে হবে যে আজকে যে শিশু, কালকেই সে কিন্তু ভবিষ্যতের একটা গ্রোন আপ মেয়ে এবং নারী। শুধু তাই না, সে হচ্ছে ভবিষ্যতের মা। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্ম দেবে এবং তাকে লালন পালন করবে এই শিশুটি বড় হওয়ার পর। সুতরাং আমরা যদি আজকে থেকেই তার স্বাস্থ্যের সম্পর্কে যত্নবান না হই, তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে তার কাছ থেকে যেটা পাওয়ার ছিল তার সবটুকু আমরা পাবো না। অর্থাৎ আজকের পৃথিবীতে প্রিভেন্টিভ হেলথের ওপর যদি আমরা ফোকাস দিই, যাতে সে ভবিষ্যতে অসুস্থ না হয়, তাহলে আমাদের এই বয়সী বাচ্চাদের স্বাস্থ্যের উপরই কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। একদম ঠিক কথা দিদি। তাই জন্য আমি অনেকগুলো কোশ্চেন্স আপনার জন্য রেডি করে রেখেছি। যেহেতু আমরা প্রথমটা জানতে পারলাম যে শিশু বয়সে এই বয়সের কেন আমাদের বাচ্চাদেরকে খুব ইম্পর্টেন্স দেওয়া উচিত ওই এজ গ্রুপটা। তারপরে আমার এটাও যে জানতে ইচ্ছা করছে যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, মানে এই বয়সটাতে কোন কোন জিনিসগুলো আমাদেরকে ওদেরকে খুব গুরুত্বভাবে দেখতে হবে তাদের শারীরিক ক্ষমতাটাকে আমাদের রাখার জন্য। বেশ, তাহলে এই প্রশ্নটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিয়ে দেখি যে এই বয়সী বাচ্চাদের পরিপূর্ণ বিকাশের জন্য কোন কোন বিষয়ের উপর আমাদের মনোযোগ দিতে হবে, তাই তো? একদমই তাই, হ্যাঁ, গুরুত্ব দিতে হবে। একদম। তো প্রথমেই আসি যে একটা বাচ্চা যখন বড় হয়ে উঠছে, তার শারীরিকভাবে পরিপূর্ণ বিকাশের জন্য তার প্রয়োজন একটা ভালো পুষ্টি। অর্থাৎ তাকে আমাদের ফিজিক্যালি পাওয়ারফুল করে গড়ে তুলতে হবে। সুতরাং তার পুষ্টির দিকে আমাদের নজর দিতে হবে। এরপর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, অর্থাৎ প্রিভেন্টিভ হেলথ। যে অসুখগুলো আমাদের দেশে বিশেষত ভীষণ কমন, অথচ তারা প্রিভেন্টেবল, মানে যেগুলোকে প্রিভেন্ট করা যায়, আমাদের কিন্তু এই বয়সী সবগুলো বাচ্চাকে, বিশেষত মেয়েদের, সেই ভ্যাকসিনেশনটাকে কমপ্লিট করতে হবে, যাতে তারা অকালে ঝরে না যায় এবং অকালে অসুস্থ হয়ে না পড়ে। যেটা গ্রামের দিকে অনেকে হয়তো তার দিকে গুরুত্ব দেয় না, একেবারেই দেয় না। সুতরাং আমাদের উচিত এই ব্যাপারটা নিয়ে গ্রামের দিক থেকে, এবং শহরেও আমি বলবো, যারা শহরে তো মোটামুটি এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু গ্রামের লোকেদেরকে, আমার দর্শক বন্ধুদেরকে অতি অবশ্যই আমি বলবো যে দিদি যেটা বললেন ভ্যাকসিনেশনের ব্যাপার এবং হেলথের সঠিক রাখার জন্য খাবার, পুষ্টিকর খাবার, সেই দুটো অতি অবশ্যই যেন আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে দিদি, তারপরে আমি আরেকটা কোশ্চেন আছে। গ্রামীণ অঞ্চলে মহিলাদের বা শিশুদের জন্য কি এই ধরনের চ্যালেঞ্জেস খুব বেশি? অবশ্যই, এটা ভীষণ সুন্দর প্রশ্ন এবং এটা আমাদের প্রথম থেকে অ্যাড্রেস করতে হবে। কারণ শহরের শিশু মেয়ে আর গ্রামের শিশু মেয়েদের মধ্যে বেসিক একটা ফারাক আছে। গ্রামাঞ্চলে কি হয়, একটা জেন্ডার ডিসক্রিমিনেশন শহরের থেকে অনেক বেশি। সেটার কারণ একটা পারিপার্শ্বিক একটা ইনফ্লুয়েন্স বা প্রভাব, একটা পরিবেশগত থাকে। আরেকটা থাকে হচ্ছে গ্রামাঞ্চলে ল্যাক অফ এডুকেশন থাকে, যার জন্য জেন্ডার ডিসক্রিমিনেশন কিন্তু আমরা বেশি দেখি গ্রামাঞ্চলে। যার জন্য বাড়ির যে বাচ্চা
ছেলেটি তার স্বাস্থ্যে যদি বা কিছুটা নজর থাকে, মেয়েটির স্বাস্থ্যের দিকে কিন্তু কিছুই নজর থাকে না। তার মধ্যে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পভার্টি। যেটুকু দারিদ্র্য রয়েছে সেই দারিদ্র্যর সবচেয়ে বেশি এফেক্টটা পড়ে কিন্তু বাচ্চা মেয়েদের ঘাড়ে, এবং তাদের ঠিকমতো খাবার দাবারও জোটে না অনেক সময়, যেটা ছেলেরা অতটা ফেস করে না। সো ইটস জাস্ট দ্যাট। একদমই ঠিক কথা দিদি। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন ভ্যাকসিনেশনের একটা কথা। তো আমরা এই ভ্যাকসিনেশনটা কেমন ভাবে ডেসক্রাইব করব? আপনি ভ্যাকসিনেশন সম্বন্ধে যদি কিছু আইডিয়া বেশ, আমাদের আজকের আলোচনার প্রেক্ষিতে আমরা ভ্যাকসিনেশনটাকে জাস্ট একটু টাচ করে যাব, কারণ এ বিষয়ে হয়তো বা আরো ভবিষ্যতে আমরা বিশদ আলোচনায় যাব। ভ্যাকসিনেশন কিন্তু অল ওভার ইন্ডিয়া, যেটা গভর্নমেন্টের প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন আছে, সেটা সারা দেশে প্রতিটি কর্নারে একই প্রোগ্রাম এবং একই লিস্টে ভ্যাকসিনেশন হয়। এই ভ্যাকসিনেশনের মধ্যে কিছু আছে অ্যাট বার্থ ভ্যাকসিনেশন বা জন্ম টিকা, আর কিছু আছে তার পরবর্তী কয়েক মাস এবং কয়েক বছর। বিশেষভাবে আমি জানাই যে আপনারা গভর্নমেন্টের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে অবশ্যই সামিল হন, যেন একটা বাচ্চাও এর বাইরে না পড়ে থাকে। কোনো মেয়ে বাচ্চা তো নয়ই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এক্সপেন্সিভ বা দামি ভ্যাকসিনেশনের জন্য আপনাদের প্রাইভেট কোথাও যাওয়ার দরকার নেই। আপনারা জাস্ট গভর্নমেন্টের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটার সুবিধাটা নিন, তাহলেই কিন্তু প্রিভেন্টিভ হেলথে বা অসুখ প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। মানে দিদি বলছেন যে ভ্যাকসিনেশন অতি অবশ্যই আমাদের শারীরিক ক্ষমতাটাকে বাড়ায় এবং প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, তাই জন্য ওইটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা দিদি, আরো একটা প্রশ্ন আমার, আপনি এখানেও বললেন কিছু কথা নিউট্রিশন, বা আমাদের দেশে প্রচুর নিউট্রিশনের মানে ম্যাল নিউট্রিশন খুব বেশি ভাবে আমাদের দেশে আঘাত করেছে। তো আপনি এই জায়গায় কি বলবেন যে ছোট বয়স থেকে নিউট্রিশনটার একটা যদি ছোটখাটো বলেন, বেশ, কিভাবে কেমন ভাবে? আমরা যখন বালিকাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, তাতে একটা কথা আমি একটু আগেই মেনশন করেছি যে এরা কিন্তু একটা ডিসক্রিমিনেশনের শিকার হয়। অর্থাৎ বাড়িতে যেটুকু খাবার দাবার তার সংস্থান আছে, যেটুকু বা অ্যাফোর্ডেবিলিটি আছে, যেটুকু খরচ বাবা মা করতেও পারেন, তার সিংহভাগ চলে যায় বাড়ির পুরুষ এবং বাড়ির ছেলে বাচ্চাগুলোর দিকে। মেয়েগুলো কিন্তু এখানে সবসময় পিছিয়ে পড়ে। এর দুটো কারণ, এক তো বললাম দারিদ্র্য, আরেকটা কারণ হয়েছে অজ্ঞতা। কারণ আমরা জানি না যে সস্তার খাবারেও যথেষ্ট পুষ্টি আসতে পারে। পরিবারগুলোর মধ্যে যদি এ বিষয়ে সঠিক নলেজ বা জানকারি থাকে যে কম পয়সাতেও, সস্তাতেও কি কি ধরনের খাবার খেলে তাদের সন্তানদের পুষ্টি ঠিকঠাক চলবে। তার মধ্যে আমরা জানি যে ভাত, ডাল এবং ভাতের সঙ্গে ডাল মেশালে যে খাবারটা হয়, সেটা কিন্তু আলাদাভাবে ভাত এবং ডালের থেকে বেশি পুষ্টিকর। আর আমরা একটা জিনিস আরো বলে থাকি যে ছোট কালো ছোলা, ছোট যে ছোলাগুলো থাকে, বা সয়াবিন, বা আশপাশে জাস্ট সহজলভ্য যে ধরনের খাবার দাবারগুলো আছে, যেগুলো সস্তা খাবার, সেগুলোকেও যদি আমরা একটু মিশিয়ে রান্না করতে তাদের শিখিয়ে দিই, তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর শারীরিক যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন ডেফিসিয়েন্সি, যেটা কিনা এক্সপেন্সিভ খাবারেই পাওয়া যায় বলে লোকের ধারণা, সেটা কিন্তু ভুল ধারণা। সস্তার অনেক খাবারে খুব ভালো প্রোটিন ভ্যালু আছে, এবং এই সম্পর্কেও সঠিক একটা নলেজের প্রচার ভীষণ দরকার। আমি এখানে আমাদের দর্শক বন্ধুদেরকে বলে রাখছি, নিচের যে নাম্বারে আমরা স্ক্রল করছি সেই নাম্বারে যদি আপনারা কোনো ধরনের প্রশ্ন আপনাদের ইচ্ছা হয় করতে পারেন। আমরা পরের সেগমেন্টে, পরের এপিসোডে সেই প্রশ্নের জবাব দিদির কাছ থেকে নেব এবং আপনাদের কাছে সেই জবাব আমরা পৌঁছে দেব। আচ্ছা দিদি, নিউট্রিশনের কথা তো হলো, এখন আমি জানতে চাইবো যে এই বয়সে বাচ্চা মেয়েদের মানে বেশিরভাগ বাচ্চা মেয়েদের কি ধরনের রোগ আক্রান্ত হতে পারে এবং কি ধরনের রোগে ভুগতে পারে তারা, তার ব্যাপারে যদি কিছু বলেন। আমরা যদি গ্রামাঞ্চলের কথা বলি, তাহলে প্রথম হচ্ছে এই বয়সের বাচ্চা মেয়েরা অনেকেই খুব কৃমির উৎপাতে ভোগে। ঠিক আছে? কৃমি ছাড়াও যেটা একটা আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ অসুখ যাতে তারা ভোগে, সেটা হচ্ছে পেটের অসুখ। অর্থাৎ ক্রনিক আমাশা এবং ডায়রিয়া ডিজিজেস, যেগুলোতে পাতলা পায়খানা হয়, এবং এটা দীর্ঘদিন ধরে এমন ভোগে বাচ্চাগুলো যে তাদের বাবা মারা খানিকটা ধরেই নেন যে এটাই বোধহয় স্বাভাবিক।
এরপরে আছে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, অর্থাৎ আমরা দেখি যে নিঃশ্বাস প্রশ্বাস জনিত যে ইনফেকশাস ডিজিজগুলো, নাক দিয়ে সর্দি জমছে, ঝরছে, কাশি হচ্ছে, সারা বছর ধরে এই রাইনাইটিস এগুলোতে ভুগছে। তো এটাও ভীষণ কমন। একটা কথা এখানে জানিয়ে রাখি যে আপার রাইনাইটিস, জাস্ট নাকে এবং গলার যে ইনফেকশন, তার সঙ্গে কিন্তু তারও নিচে অর্থাৎ যে ফুসফুসের সংক্রমণ, সেটার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। অর্থাৎ অনেক দিন ধরে এই অসুখে ভুগতে ভুগতে কিন্তু ফুসফুসের সংক্রমণ দেখা দিতে পারে। তাই এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অসুখ। তাছাড়া ভীষণ বেশি দেখা যায় হচ্ছে স্কিনের ডিসঅর্ডার, চামড়ার যে বিভিন্ন ধরনের অসুখ, যেগুলোতে সাধারণভাবে মানুষ পাঁচরা বা ঘা বলে চালিয়ে দেয়। এটাও গ্রামাঞ্চলে শহরাঞ্চলের থেকে অনেক বেশি, এবং একদম ঠিক মেয়ে কথা। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে এই সংক্রমণগুলো অনেক বেশি হয়। তার একটা কারণ হচ্ছে তাদের প্রপার হাইজিন সম্পর্কে ধারণা নেই। দ্বিতীয় হচ্ছে যে জলে তারা স্নান করে বা যেভাবে তারা সাবান মাখে অথবা মাখে না, এই সবগুলো থেকেই চলতে থাকে এই চামড়ার সংক্রমণ। এছাড়া প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অর্থাৎ যার জন্য বার বৃদ্ধি অনেক কমে যায় বাচ্চাদের, সেটা তো রয়েইছে। সেটা বিশেষত যে দরিদ্র সেগমেন্ট তাদের অনেক বেশি দেখা যায়। তো মোটামুটি এই ধরনের, এছাড়া বাকি যে যে অসুখে সবাই ভোগে তার সবগুলোতেই বাচ্চারা ভুগতে পারে। এবং আমাদের মনে রাখতে হবে যে আন্ডার 5 যে এজ গ্রুপ, সেই গ্রুপে কিন্তু বাচ্চাদের যে কোনো অসুখ হঠাৎ খারাপ হয়ে যাওয়ার বা তার থেকে তাদের যেটাকে বলে ঘেরিয়ে যাওয়া, এবং তার থেকে তাদের ইভেন মৃত্যুর সম্ভাবনা অ্যাডাল্টের থেকে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি। সেই জন্য আমরা বারবার ইমিউনাইজেশনের উপর এত গুরুত্ব দিতে বলি, যাতে করে তারা এই অসুখগুলোতে অসুস্থ হয়ে হঠাৎ করে খুব খারাপ অবস্থায় না পৌঁছে যায়। আর ডাক্তার দেখানো যদি তাদের সাধ্যে কুলোয়, তাহলে তাদের দেখানো অবশ্যই উচিত। অন্তত সরকারি জায়গাগুলোতে তো পয়সা লাগে না। তাদের বোঝা উচিত যে অনেক দিন ধরে কোনো অসুখ চলতে থাকলে তাদের অবশ্যই কাছের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসাটা নেওয়া উচিত। আমি তো শুনেই খুব ভয় পাচ্ছি, এতগুলো অসুখের নাম বললেন, মানে সেইগুলোকে প্রতিরোধ করব কি করে সেটাও তো একটা সবার মধ্যে চিন্তা ভাবনা থাকে। এবং আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যে দিদি যেমন ভাবে বললেন যে সামনে আপনাদের কাছের পিঠে যেরকম স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেখানে গিয়ে অতি অবশ্যই, হয়তো সেখানে চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে টাকা দিতে হবে না, অ্যাটলিস্ট যখন আপনাদের শিশু কন্যারা এবং বাড়িতে শিশুরা যখন অসুস্থ হবেন, বিশেষ করে 5 বছরের কম যাদের বয়স, তাদেরকে অতি অবশ্যই ডাক্তার নিশ্চয়ই দেখাবেন। এই সবগুলোর মধ্যে ইমিউনিটি, আমি যেটা বুঝলাম যে ইমিউনিটি বাড়ানোটাই অ্যাকচুয়ালি আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত। তো আপনি কি এইটা ছাড়া অন্য কিছু অ্যাডভাইস আমাদের করবেন যে কেমন ভাবে ইমিউনিটি বাড়াতে পারবে? প্রথম বলি যে ইমিউনিটি বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি দাঁড়িয়ে থাকে 3টে পিলারের উপর। রোগ প্রতিরোধ ক্ষমতা। এক হচ্ছে তাদের নিউট্রিশনাল লেভেল। যদি একটা বাচ্চার নিউট্রিশনাল লেভেল ভালো হয়, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারালি বেশি হয়। সুতরাং 1 নম্বর হচ্ছে তাদের লেভেল অফ নিউট্রিশন বা একটা প্রপার পুষ্টি। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনেশন, যেটা আমি বারবার বলছি এবং হাজারবার বললেও আমার মনে হবে বলাটা কম হয়ে গেছে। তৃতীয় আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পিলার হচ্ছে অ্যাওয়ারনেস। যে অ্যাওয়ারনেসের জন্য আমরা আজকে এখানে এই নারী কথা প্রোগ্রামটার মূল কারণই বা মূল ফোকাসই কিন্তু একদমই ঠিক অ্যাওয়ারনেস। কথা। আমরা চাইছি এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে। সুতরাং এই 3টে জায়গায় যদি আমরা প্রত্যেকের কাছে পৌঁছতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের কিছু বছর পরে গ্রাম এবং শহরাঞ্চলের শিশুদের কথা আলাদা করে আলোচনা করতে হবে না। আমরা তাদেরকে একই ব্র্যাকেটে নিয়ে আসতে পারবো। সো দ্য লেভেল অফ অ্যাওয়ারনেস ইজ দ্যাট ইম্পর্টেন্ট। একদম ঠিক কথা। আর আমরা আজকে অনেক কথা ডক্টর বর্ণালী ঘোষের থেকে জানতে পারলাম, এবং দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো আজকে এখানে আমাদের ইতি কথা নয়, এরপরে আমরা আবার দিদির কাছে নিশ্চয়ই দিদিকে নিয়ে আসবো। এবং আবার বললাম, নিচে নাম্বারে যে স্ক্রোলিং হচ্ছে যে নাম্বার, সেই নাম্বারে আপনারা আমাদের কাছে কোনো ধরনের প্রশ্ন নিশ্চয়ই রাখতে পারেন, এবং পরের এপিসোডগুলোয় আমরা চেষ্টা করব দিদির কাছ থেকে সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে পৌঁছতে। এবং আজকের জন্য এখানেই আমাদের নারী কথার অবশ্যই ইতি নয়, শেষ, কারণ সময় অনেকটা নিয়েছি। ধন্যবাদ। নমস্কার।